আজকে আপনাদের জন্য স্যার আর্থার কনেন ডয়েলের শার্লক কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য স্পেকেল ব্যান্ড। স্যার আর্থার কনেন ডয়েলের জন্ম হয় 22শে মে 1859 সালে এডেনবারাতে। তিনি ছিলেন একজন পেশাদার চিকিৎসক, তবে তার খ্যাতি হয় শার্লক হোমসের স্রষ্টা হিসাবে। তার অমর সৃষ্ট এই শার্লক ও ওয়াটসন জুটি আত্মপ্রকাশ হয় 1887 সালে স্টাডি ইন স্কারলেট উপন্যাসে। তারপর পুরোটাই ইতিহাস। সেই সময় থেকে আজও শার্লক হোমস পাঠকদের মনে অমর হয়ে আছে। লেখকের মৃত্যু হয় 7ই জুলাই 1930 সালে। আজ আপনাদের জন্য শার্লক কাহিনী অবলম্বনে দ্য অ্যাডভেঞ্চার অফ স্পেকেল ব্যান্ড। আজকের গল্পের সূত্রধর আমি অরিজিৎ। কথক ও ওয়াটসনের চরিত্রে রেজ, শার্লক হোমসের চরিত্রে সুমন ও অন্যান্য চরিত্রে পিয়ালি, নেহা এবং অনির্বাণ। শুরু হচ্ছে আজকের গল্প দ্য অ্যাডভেঞ্চার অব দ্য স্পেকেল ব্যান্ড। আমার বন্ধু বর শার্লক হোমস কিন্তু স্পেশাল কেস ছাড়া নিত না। মানে যেসব কেসে অ্যাটলিস্ট তার মস্তিষ্কের ব্যায়াম হতো, শুধু সেই কেসগুলোই সে নিত। বাকি কেসগুলো সে শুনতো, বাট সেরকম মগজের খোরাক না পেলে সেগুলোকে নাকচ করে দিত। কত রিচ আর অ্যারিস্টোক্র্যাট ক্লায়েন্টকে আমি দেখেছি নিজের চোখে তাকে ফিরিয়ে দিতে। আমি এগুলো নিয়ে মজা করলে সে প্রত্যুত্তরে বলেছে, মাই ডিয়ার ওয়াটসন, এইসব ট্র্যাশ কেস, এগুলো নিয়ে কি হবে, কি শিখবো? আর এগুলোর জন্য তো আমাদের স্কটল্যান্ড ইয়ার্ড আছেই। এমনিতেই আমি ওদের অনেক পেটের ভাত মারছি, আর নতুন করে পাপ করতে চাই না হে। কিন্তু একটা অদ্ভুত কেস এসেছিল শার্লকের কাছে। সে অনেককাল আগের কথা। আমি তখন ব্যাচেলর, থাকি শার্লকের সাথে বেকার স্ট্রিটের আস্তানাতে। সেটা হচ্ছে আমাদের বন্ধুত্বের প্রথম দিকের কথা। এতদিন আপনাদের এই ওয়ান্ডারফুল কেসটার কথা আমি বলতে পারিনি, বিকজ আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম তার কাছে অর্থে যিনি এই কেসটা নিয়ে আমাদের কাছে এসেছিলেন। তার বক্তব্য ছিল যেন তার জীবদ্দশায় এই কেসটা গোপন থাকে। কিন্তু এই গত মাসে তার অকাল প্রয়াণে আমি প্রমিস ফ্রি হয়েছি। ইন দ্য ইয়ার 1883, মান্থটা প্রবাবলি এপ্রিল। আমি সাধারণত খুব আর্লি রাইজার নই, কিন্তু সেদিন হঠাৎ দেখলাম ওই অ্যারাউন্ড 7:15 ওই টাইমটার দিকে হঠাৎ শার্লক আমার বেডের কাছে দাঁড়িয়ে আছে, পুরো ফিটফাট, যেন এক্ষুনি কোথাও একটা বেরোবে। আমাকে শার্লক বলল, গুড মর্নিং ওয়াটসন, ওঠো হে ওঠো। ভেরি ভেরি সরি তোমাকে সকালবেলা ঘুম থেকে তোলার জন্য। হোয়াট হ্যাপেন্ড শার্লক? আগুন নাকি? নো নো মাই ডিয়ার ওয়াটসন, এই মর্নিংটা বেশ অদ্ভুত বুঝলে। সকালবেলা কেউ একজন মিস হাডসনকে ঘুম থেকে তুললেন, তিনি আমাকে ডাকলেন, আর আমি তোমাকে। গেট আপ গেট আপ, ক্লায়েন্ট এসছেন। এত আর্লি মর্নিং ক্লায়েন্ট? ইয়েস, এত সকালেই। দ্যাটস ওয়াই আই থিঙ্ক দিস কেস মাইট বি ইন্টারেস্টিং ওয়াটসন। তাই তোমাকে না ডেকে পারলাম না। না না, ভালোই করেছো মাই ফ্রেন্ড। এরকম সুবর্ণ সুযোগ কেউ ছাড়ে নাকি? ব্যাস, আমি তাড়াতাড়ি রেডি হয়ে ড্রয়িং রুমে এসে গেলাম। দেখলাম যে একজন ইয়াং লেডি বসে আছেন এবং তার মুখটা কালো ওড়নায় ঢাকা। প্রসন্ন কণ্ঠে হোমস বললেন, হ্যালো ম্যাডাম, মাই নেম ইজ শার্লক হোমস, আর ইনি আমার প্রাণের বন্ধু এবং সহকারী ডক্টর ওয়াটসন। এর সামনেই আপনি সব কথা বলতে পারেন। আপনার জন্য একটু কফি বলি? শীতে কাঁপছেন আপনি, একটু ফায়ারপ্লেসের কাছে এসে বসুন না। এ কাঁপুনি শীতের নয়, ভয়ের। বলে মুখ থেকে ওড়নাটি সরালেন মেয়েটি। দেখলাম সত্যি উদ্বেগ আতঙ্কে মুখখানা তার ফ্যাকাশে হয়ে গেছে, চোখে তার ভয়ের চাহনি। বয়স 30-এর নিচে, অকালে চুল পেকেছে, পা থেকে মাথা পর্যন্ত পিচ্ছিল চাহনি বুলিয়ে নিয়ে হোমস অভয় দিয়ে বলল, ডোন্ট ওয়ারি, সমস্ত ভয় ঝেড়ে ফেলুন, সব ঠিক হয়ে যাবে। সকালে ট্রেনে এলেন তো? আপনি আপনি আমায় চেনেন তাহলে? নো নো ম্যাডাম, আমি আপনাকে চিনি না, তবে রিটার্ন টিকিটটা দস্তানায় গুঁজে রেখেছেন দেখাই যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়েছেন ভেরি আর্লি,
একটা ঘোড়ায় টানা হালকা গাড়িতে স্টেশনে পৌঁছেছেন। রাস্তা বেশ অনেকখানি এবং প্রবাবলি খুবই খারাপ। ভদ্রমহিলা হতভম্ব হয়ে গেলেন। হোমস মৃদু হেসে বলল, ভেরি ইজি তো। জামার 7 জায়গায় কাদা লাগিয়ে এসছেন। এক ঘোড়ায় টানা গাড়ির কোচওয়ানের বাঁ পাশে বসলে তবেই ওইভাবে কাদা ছিটকে গায়ে লাগতে পারে, তাই তো? আপনি কি করে, মানে, হ্যাঁ কিন্তু জানি না কি করে জানলেন, কিন্তু হ্যাঁ, ইউ আর রাইট। ভোর 6টা নাগাদ বেরিয়েছি আমি। লেদারেট হয়ে পৌঁছালাম 20 মিনিটসে। তারপর প্রথমে ট্রেন ধরে ওয়াটারলু এলাম। বিশ্বাস করুন, আর পারছি না আমি, পাগল হয়ে যাব আমি। কার কাছে যাব? কেউ তো নেই, কেউ তো নেই আমার। যে বেচারি আছে, যত্ন করে আমার, খেয়াল রাখে আমার, সেইবার কি করবে? আপনার নাম আমি শুনেছি। এই নিকষ অন্ধকার থেকে আমায় বের করতে পারবেন না আপনি? সত্যি বলতে এই মুহূর্তে আমার তেমন সামর্থ্য নেই। আপনাকে ন্যূনতম পারিশ্রমিক দেব, আর বিশ্বাস করুন, মাসের মধ্যেই আমার পরিস্থিতি বদলে যাবে। আমার বিয়ে হবে, তখন টাকা আসবে আমার হাতে। আমি আপনার বিশ্বাস ভাঙবো না, কথা দিচ্ছি। আপনার প্রবলেমটা খুলে বলুন ম্যাডাম। সমস্যার কি বলবো বলুন? আসলে আমার এইসব ভয়, আতঙ্ক এমন এক ভিক ভাবনার উপর দাঁড়িয়ে, যে অন্য কারোর সবার হয়তো এসব প্রলাপ মনে হবে। এমনকি একমাত্র আমি যাকে বিশ্বাস করি, আমার সবটা যাকে বোঝাতে পারি, সেও এসব কথাকে একটা নার্ভাস মহিলার অতক্তি ধরে নিয়েছে। মুখের উপর কিছু বলছে না বটে, ভঙ্গিমাটা যথেষ্ট স্পষ্ট। ও যেভাবে আমায় বোঝাতে চায়, যেন শান্ত করছে আমাকে বুঝিয়ে সুঝিয়ে। কিন্তু হোমস, আমি তো শুনেছি আপনি মানুষের অন্তর বুঝে নিতে পারেন। বেশ তো, বলুন না আপনি। আমি হেলেন স্টোনার। আমি থাকি সৎ বাবার সাথে, যিনি স্টোক মরানের রয়্যাল পরিবারের শেষ বংশধর। এটি ইংল্যান্ডের প্রাচীনতম পরিবার। এই পরিবারকে এককালে গোটা ইংল্যান্ডে ধনীতম পরিবার বলে গণ্য করা হতো। গত শতাব্দী থেকে ক্রমাগত এদের পতন শুরু হয়েছে। ওই যেমন হয় আর কি, ভুল লোকের হাতে পড়ে সব এক এক করে হারালো। আমার বাবা এসব বুঝতে পেরেছিলেন, তাই মেডিকেলের ডিগ্রি নিয়ে এক রিলেটিভের কাছ থেকে ধার নিয়ে উনি পাড়ি জমিয়েছিলেন ক্যালকাটায়। ডাক্তারি করে বাবা যথেষ্ট রোজগারপাতি করেন। তারপর একদিন রাগের মাথায় খাস চাকরকে মারতে মারতে মেরেই ফেলেন। কোনো মতে আমরা ফাঁসি থেকে বাঁচাতে পারি, কিন্তু জেল খাটতে হয় তাকে অনেকগুলো বছর। জেল থেকে বেরিয়ে এসে উনি চলে আসেন ইংল্যান্ডে। বেঙ্গল আর্টলারির মেজর স্টোনার আমার নিজের বাবা হন। আমরা দুই যমজ বোন, জুলিয়া আর আমি। আমার বাবা যখন মারা গেছেন, তখন আমার বয়স 2। আমার মা আবার বিয়ে করেন ডক্টর রয়লটকে। বিয়েটা হয় ভারতবর্ষে। মা যা টাকা রেখে গেছেন, তা থেকে বছরে 1000 পাউন্ড মতো ইনকাম হতো। আমার মা সৎ বাবাকে সবটাকেই উইল করে দিয়েছেন, শুধুমাত্র একটাই শর্তে, আমাদের বিয়ের পর কিছু টাকা 2 বোনকে দিতে হবে। ইংল্যান্ডে ফিরে আসার পর আমার মা মারা যান ট্রেন অ্যাক্সিডেন্টে 8 বছর আগে। লন্ডনে প্র্যাকটিস করবেন ভেবেছিলেন সৎ বাবা, কিন্তু এই ঘটনার পর আর সেসবের মধ্যে গেলেন না তিনি। নিজের বাপ ঠাকুরদার ভিটেতেই ফিরে এলেন। প্রতিবেশীরা খুব খুশি হয়েছিলেন বাবা ফিরে আসাতে। 2 দিন পরেই তারা বাবা ছায়া মারাতেই চাইছিলেন না, কারণ তার শুধু বদ মেজাজ ছিল। বাড়ি থেকে বেরোতেন না, কারোর সাথেই মিশতেন না। বংশের আদিপুরুষের মতো এমন একটা রক্তটা মানুষ ছিলেন। অনেকদিন গরমের দেশে থাকার জন্য তার মেজাজও তিরিক্ষে হয়ে গিয়েছিল। কয়েকটা ঝামেলাও পুলিশ কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। এই সেদিনই গায়ের এক কামারকে পাঁচিলের ওপর থেকে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। গায়ে তার পাশবিক শক্তি। যাযাবর এবং বেদেদের সাথে তিনি মেলামেশা করেন। নিজের জমিতে তাদের থাকতে দিতেন, আবার কখনো কখনো তিনি তাদের তাঁবুতে গিয়েও থাকতেন, তাদের সাথে সারাক্ষণ ঘুরে বেড়াতেন। ভারতবর্ষের জন্তু জানোয়ার তিনি পুষতে ভালোবাসেন। তার একটি চিতাবাঘ আর একটা বেবুনও আছে। নিজের বাগানেই তাদেরকে ছেড়ে রাখেন। তল্লাটের কেউ আমাদের ত্রিসীমায় আসতে পারে না। বাড়িতে কোনো চাকর বাকর থাকতে চায় না এদের জন্য। আমরা 2 বোন বাড়ির সব কাজ করি।
জুলিয়া মারা যায় 30 বছর বয়সে। আমার মতো তারও চুলে পাক ধরেছিল মৃত্যুকালে। আপনার বোন মারা গেছেন? হ্যাঁ, 2 বছর আগে। বুঝতেই পারছি নিশ্চয়, এই অবস্থায় কেউই আমরা সুখে ছিলাম না। কোথাও বেরোতে পারতাম না মাসির কাছে যাওয়া ছাড়া। মাসি তো বিয়ে থা করেননি, থাকতো হ্যারেতে। সেখানে গিয়েই থাকতাম আমরা মাঝে মাঝে। 2 বছর আগে বড়দিনের সময় নৌ দপ্তরের এক আধা মাইনের রিটায়ার মেজরের সঙ্গে জুলিয়ার বিয়ে ঠিক হয়। স্টক মার্টিনে ফিরে আসার পর সৎবাবা বিয়ের কথা শুনলেও কোনো আপত্তি করেনি। দিন কয়েক পরে, মানে বিয়ের ঠিক ওই 15 দিন আগে, একটা লোমহর্ষকর ঘটনা ঘটল। মারা গেল আমার সেই ছোট্ট বোন জুলিয়া। এতক্ষণ চোখ বুজে শুনছিলেন হোমস। এবার অর্ধ নির্মিলিত চোখে বললেন, সমস্তটা বলবেন, কিচ্ছু বাদ দেবেন না। নিশ্চয়ই বলবো আপনাকে। সেই ভয়ঙ্কর রাতের কোনো কথাই আমি জীবনে ভুলতে পারবো না। স্টোকমরেমের জমিদার ভবন 200 বছরের পুরনো, পোড়াবাড়ির অবস্থায় পৌঁছেছে। একটা অংশে কোনো মতে থাকা যায়, শোবার ঘরগুলো একতলায়। একটা বারান্দার পাশে পাশাপাশি 3টে শোবার ঘর। 3টে ঘরের জানলার পাশে ঘাস ছাওয়া লন। প্রথম ঘরটা সৎ বাবার, দ্বিতীয়টা আমার বোনের জুলিয়ার, তৃতীয়টা আমার। এক ঘর থেকে আরেক ঘরে যাওয়ার দরজা নেই, কিন্তু সব ঘরের দরজা আছেই বারান্দায়। বসবার ঘরটা বাড়ির মাঝের অংশে। অভিশপ্ত সেই রাতে সৎবাবা একটু তাড়াতাড়ি শুতে গেলেন। ঘরে গিয়ে একটা ভারতীয় চুরুট ধরালেন। নিজের ঘরে বসে সেই গন্ধ সহ্য করতে না পেরে জুলিয়া এলো আমার ঘরে। বিয়ের ব্যাপারে আমরা কিছু গল্পগুজব করার পর 11টা নাগাদ সে উঠে দাঁড়ালো নিজের ঘরে যাবে বলে। তারপর বলল, আচ্ছা হেলেন, তুই কি রাতে শীষ দিস? কি বলছিস? না তো। কিন্তু রোজ রাতে না আমি শীষের আওয়াজ শুনছি কদিন। আমি ভাবলাম তুই বুঝি ঘুমিয়ে ঘুমিয়ে শীষ দেওয়া আরম্ভ করেছিস। দূর, আমি কেন দেব? ওই পাজি বেদেগুলোর কাণ্ড নিশ্চয়ই। না, তাহলে তো তুইও শুনতে পেতিস। লন থেকে শীষ দিলে তো তোর কানেও যাওয়া উচিত। তোর মতো পাতলা ঘুম তো আমার নয় বাপু। কিছুক্ষণ থেমে হেলেন জানালেন যে জুলিয়া তার ঘর থেকে যাওয়ার পর সে জুলিয়ার ঘরের তালা বন্ধ করার শব্দ শুনতে পেয়েছিল। আপনারা 2 বোন রোজ রাতে দরজায় তালা দিতেন নাকি? হ্যাঁ দি, বাগানে চিতাবাঘ আর বেবুন ছাড়া থাকে বললাম না আপনাকে। দরজায় তালা না দিলে নিশ্চিন্ত হতে পারি না। হ্যাঁ, সেটাই। তারপর? ঘটনাটা ঘটলো সেই রাতেই। জানেন তো, যমজদের এই আত্মা একই যোগসূত্রে বাঁধা থাকে। আসন্ন দুর্ভাগ্যের সম্ভাবনায় কিছুতেই ঘুমাতে পারছিলাম না আমি। অজানা আতঙ্কে কাঠ হয়ে গিয়েছিলাম বিছানায়। বাইরে ঝড়ের হংকার, জানলায় বৃষ্টির ঝাপটাটা শুনছি আর শুনছি। আচমকাই ঝড় বাদলের মধ্যে শুনতে পেলাম এক ভয়ার্ত নারী কণ্ঠের চিৎকার। আতঙ্কে চিৎকার করে উঠেছে আমার বোন। গলা শুনেই বুঝলাম। তড়ক করে বিছানা থেকে নেমে আমি গায়ে শল জড়িয়ে ছুটে গেলাম করিডোরে। দরজা যখন খুলছি তখন একটা চাপা শিশির শব্দ আমার কানে ভেসে এলো, ঠিক যেমন আমার বোন বলছিল, অবিকল সেরকম। তার কয়েক মুহূর্তের মধ্যে এক বিকট শব্দ হলো, যেন ধাতব কিছু পড়ে গেল। আমি করিডোর দিয়ে ছুটতে ছুটতে গেলাম। গিয়ে দেখি বোনের ঘরের দরজা খোলা। আতঙ্কে কাঠ হয়ে গেলাম আমি সেই দিকে তাকিয়ে। বারান্দার আলোয় কিন্তু দেখলাম আমারই বোন বেরিয়ে আসছে ঘর থেকে। ভয়ে বিকট হয়ে গিয়েছে মুখ। দুহাত সামনের দিকে বাড়িয়ে আঁকড়াবার চেষ্টা করছে কিছু একটা। মাতালের মতো সারা শরীর দুলছে। দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। ঠিক তখনই ওর হাঁটু আর ভার সইতে পারল না। লুঠিয়ে পড়লো আমার বোন মেঝেতে। এমনভাবে ছটফট করতে লাগলো ও, যেন ওর বিষম যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে শরীরটা। প্রথমে ভেবেছিলাম আমাকে বুঝি ও চিনতেই পারছে না। তারপরে আচমকা যন্ত্রণা ভাঙা গলায় সে চিৎকার করে বলল, হেলেন, হেলেন, স্পেকেল ব্যান্ড, ওই সেই স্পেকেল ব্যান্ড। আরো কিছু বলতে যাচ্ছিল। আঙুল তুলে ডাক্তারের ঘরের দরজাও দেখিয়েছিল,
কিন্তু যন্ত্রণার তারসে সিটিয়ে যেতে মুখ দিয়ে আর কথা বেরোচ্ছিল না ওর। আমি ছুট্টে গিয়ে তরস্বরে সৎ বাবাকে ডাকলাম। ড্রেসিং গাউন গায়ে অন্তদন্ত উনি ঘর থেকে বেরিয়ে এলেন। বোনের পাশে এসে যখন পৌঁছালেন তখন তার জ্ঞান নেই। তাড়াতাড়ি গলায় ব্র্যান্ডি ঢেলে দিলেন, গা থেকে ওষুধপত্রের ব্যবস্থাও করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। জুলিয়ার যে আর জ্ঞান ফিরে এলো না, জীবন শক্তি ক্ষীণ হয়ে এলো একটু একটু করে, মারা গেল অজ্ঞান অবস্থাতে। এই মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল আমার প্রাণের চেয়েও প্রিয় বোন। জাস্ট আ সেকেন্ড ম্যাডাম, জাস্ট আ সেকেন্ড। ধাতব আওয়াজ আর শীষ দেওয়ার শব্দটা ঠিক শুনেছিলেন তো? সেই ঝড়ঝলের রাতে বিভিন্ন আওয়াজ হচ্ছিল। ভুল শোনাও বিচিত্র নয়, ভুল শুনেছি বলেই আমার বিশ্বাস। কিন্তু সেকালের বাড়িতে হাজার রকমের ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হতো ঝড়ের রাতে। সেই সময় আপনার বোন জুলিয়ার পরনে কি পোশাক ছিল মনে আছে? নাইট ড্রেস, বাঁ হাতে দেশলাই আর ডান হাতে একটা পোড়া কাঠি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সর্বনাশের মুহূর্তে দেশলাই জ্বালিয়ে উনি দেখেছিলেন। বাট কি দেখেছিলেন? এনিওয়েজ, করোনার কি বললেন? অনেক তদন্ত করেও তিনি মৃত্যুর সঠিক কারণ বের করতে পারেননি। যে ডক্টর রয়লেটের বদনাম তো কম নয় বলুন, কুখ্যাত হয়ে গেছিলেন তো গোটা তল্লাটে। সাক্ষ্য থেকে জানা গেছে দরজা ভেতর থেকে বন্ধ ছিল, সেখানের খড়খড়ি আর লোহার মোটা গারবাদের জানলাও বন্ধ ছিল ভেতর থেকে। দেওয়াল নিরেট, মেঝেটাও যে নিরেট, চড়া চিমনির মুখগুলো সব শিক দিয়ে বন্ধ থাকতো। সোজা কথা বলতে গেলে মারা যাবার সময় জুলিয়া একাই ছিল। তাছাড়া ওর শরীরে কোনো জবরদস্তির চিহ্নও যে পাওয়া যায়নি। বিষ দেওয়া হয়েছিল কিনা সেটা দেখা হয়েছে? ডাক্তার দেখেছেন, বিষ পাননি। আচ্ছা মিস টোনার, আপনার বোনের মৃত্যুর কারণ আপনি কিছুটা আঁচ করতে পারেন? সাংঘাতিক ভয়, স্নায়ুতে চোট পেয়েছে বলে মনে হয়, এটা আমার বিশ্বাস। কিন্তু ভয় পেলে কেন সেটাই তো বুঝতে পারছি না। জিপসিরা কি তখন ওই বাগানেই ছিল? সব সময় তো থাকে, তখনও ছিল জনা কয়েক। অ্যাজ পার ইউ, স্পেকেলড ব্যান্ডটা ঠিক কি হতে পারে? জিপসিরা অনেক ওই রকম রুমাল মাথায় বাঁধে, হয়তো প্রলাপ বকছে। হোমসের মাথা নাড়া দেখে বুঝলাম সে মোটেই খুশি হতে পারেনি জবাব শুনে। নট অ্যাট অল। খুবই গভীর জলের ব্যাপার। যাই হোক, আপনি বলে যান। একা একা কেটে গেল দুটো বছর। মাসখানেক আগে আমারও বিয়ের কথা পাকা হয়ে গেল। সৎবাবা তাতেও কোনো আপত্তি করেনি। দিন দুয়েক আগে বাড়ির পশ্চিম দিকে মেরামতির কাজ শুরু হলো। আমার শোবার ঘরের দেওয়ালে দুটো ফুটো করা হলো। বাধ্য হয়ে বোনের ঘরে এসে শুলাম আমি রাতে। বোনের খাটে শুতে হলো নিরুপায় হয়ে আমায়। আমার মানসিক অবস্থা তখনও কীরকম, একদম ঘুমাতে পারছি না, কেবল এপাশ ওপাশ করছি। গভীর রাতে শুনলাম সেই সেই শিশির শব্দ। সেই শিশির শব্দ শুনে আমি আঁতকে উঠলাম, নেমে পড়লাম ঘাট থেকে, সারা রাত জেগে কাটিয়ে দিলাম। ভোর রাতে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, তারপরে শুধু চলে এলাম আপনার এখানে। সেটা ভালোই করেছেন, কিন্তু মিস টোনার, আপনি তো সব কথা খুলে বলেননি। আপনার সৎবাবার অনেক কীর্তি তো চেপে গেলেন। বলেই মিস টোনারের কবজির উপর থেকে কাপড়টা টেনে সরিয়ে দিল হোমস। আর ক্ষণিকেই দেখা গেল তার কবজির উপরে 5 আঙুলের স্পষ্ট কালছিটের দাগ। জানোয়ারের মতো ব্যবহার করা হয়েছে আপনার সঙ্গে, তাই তো? লজ্জায় মুখ লাল হয়ে গেল মেয়েটির। সে তৎক্ষণাৎ কবজি ঢেকে দিয়ে বলল, গায়ে যে পাশবিক জোর, খেয়াল তো থাকে না। না। কিছুক্ষণ সব চুপ। তারপর কিছুক্ষণ তন্ময় থেকে আগুনের দিকে তাকিয়ে হোমস বলল, ব্যাপারটা খুবই মিস্টেরিয়াস, হাতে সময়ও বেশি নেই। এনিওয়েজ, আজকে আপনার বাড়িটা পরীক্ষা করে দেখতে চাই, কিন্তু আপনার স্টেপ ফাদার যেন জানতে না পারেন। সম্ভব হবে? হ্যাঁ হবে।
উনি যে আজকে শহরে আসবেন শুনলাম। দেন দ্যাটস ফাইনাল। বিকেল নাগাদ আমরা দুই বন্ধু আপনার বাড়ি যাচ্ছি। মিস টোনার চলে যাওয়ার পর হোমস বলল, বলো হে ওয়াটসন, কি বুঝলে? অকুল রহস্য, দিশে পাচ্ছি না ভাই। জুলিয়া মারা যাওয়ার সময় তো ঘরে কেউ ছিল না, তাহলে তাহলে মিস জুলিয়া স্টোনার মারা যাবার সময় স্পেকেল ব্যান্ডের কথা বলে গেলেন কেন? কেনই বা শীষের শব্দ শোনা যেত রাতে? হোমস, আমার কিছু না মাথায় আসছে না। ওয়াটসন, ঘটনাগুলো পরপর সাজিয়ে দেখা যাক। প্রথমেই ধরে নাও যে সৎ মেয়ের বিয়ে আটকালে আমাদের ডাক্তারের আর্থিক লাভ রয়েছে। তারপরেই দেখো ভদ্রলোকের সঙ্গে জিপসিদের দহরম মহরম, আর রাত্রেবেলা ওই শীষের আওয়াজ। আর স্পেকেল ব্যান্ডের কথা বলেই মিস টোনারের জ্ঞান লোপ, আর একটা ওই ঝনঝনাত শব্দ, রাইট, যা কিনা খড়খড়ি বন্ধ করবার জন্য লোহার খিল ফেলার আওয়াজ হতে পারে, তাই তো? সবকটা ঘটনা এক সুতোয় গাঁথলে একটা রহস্যসূত্র পাওয়া যাবে। আরে আরে আরে, এ আবার কি এলো? দরাম করে দরজা খুলে মূর্তিমান উৎপাতের মতন করে ঘরে ঢুকলো দানবাকৃতি এক বৃদ্ধ। মাথার টুপি প্রায় দরজায় ঠেকেছে, এত লম্বা। নিঃশ্বাস ফেলছে ফোঁস ফোঁস করে। বলি রেখা আঁকা মুখটা হলুদ হয়ে এসছে রোদে পড়ে। মুখের পরতে পরতে অনেক দুষ্কর্ম প্রকট হয়ে রয়েছে। চোখ তো নয়, যেন আগুনের ভাঁটা, রাগে জ্বলছে। বাজ পাখির মতন সরু খাড়া নাকের পাটা ফুলে উঠে রয়েছে। সব মিলিয়ে যেন একটা প্রেতচ্ছায়া। হাতের চাবুকটা নাড়তে নাড়তে ক্রুদ্ধ হুঙ্কার ছেড়ে এসে বলল, শার্লক হোমস কোনজন? হু ইজ শার্লক হোমস? আই অ্যাম শার্লক হোমস। আপনি? ক্রুদ্ধতা বজায় রেখে ভদ্রলোক জবাব দিলেন যে তিনি স্টোক মোরানের ডাক্তার গ্র্যাম সেভির রয়্যালেট। কথাটি শুনে শার্লক হোমস তাকে সাদরে আমন্ত্রণ জানিয়ে বললেন, বসুন। বসতে আসিনি আমি, আমার সৎ মেয়ে এখানে এসেছিল। কেন 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 এসেছিল? বড় ঠান্ডা পড়েছে বাইরে আজকে। কি বলছিল ও? আমি জানতে চাই ও বলছিলটা কি? এবারে তাহলে ক্রুকাস ফুল ভালোই ফুটবে। আচ্ছা, এড়িয়ে যাওয়া হচ্ছে, আমাকে এড়িয়ে যাওয়া হচ্ছে। স্কটল্যান্ড ইয়ার্ডের লক্কা পায়রা কোথাকার স্কাউন্ডারেল। এই শোনো, তোমাকে আমি চিনি, আই নো ইউ। পরের ব্যাপারে কাঠি করা তোমার স্বভাব, তাই না? খুব মজা নিচ্ছ আমার। বড় চর্চায় তো বড্ড আনন্দ পাও তুমি। বেশ মজার মানুষ আপনি। এনিওয়েজ, যাবার সময় দরজাটা ভালো করে বন্ধ করে দিয়ে যাবেন, ঠান্ডা হাওয়া আসছে। যা বলতে এসেছি সেটা বলবো, তারপরে যাব। এই এই কান খুলে শুনে রাখো শার্লক হোমস, আমি আমার সৎ মেয়ের পিছন পিছন এখানে এসেছি, আর আমি জানি সে এখানে কেন এসেছিল। আমি লোক কিন্তু খুব খারাপ, ঘাঁটিও না আমায়। দেখবে দেখবে। বলেই আগুন খোঁচানোর লোহার ডান্ডাটা বিশাল বাদামি হাতে তুলে বেঁকিয়ে ফেলে দিল ফায়ার প্লেসে। আমার মুঠ হয়ে পড়লে না এই রকমই হবে, বলে রাখলাম। অমায়িক মানুষ বটে ডক্টর রয়্যালেট, তাই তো ওয়াটসন? আমার চেহারাটা অবশ্য ওনার মতো বিশাল বড় নয়, তবে ভদ্রলোক দাঁড়িয়ে গেলে দেখিয়ে দিতাম কবজির জোরে আমিও কম যাই না। বলে ইস্পাতের ডান্ডাটা তুলে নিয়ে এক ঝটকায় সিধা করে দিল হোমস। লোকটা স্পর্ধা দেখো ওয়াটসন, আমাকে কিনা সরকারি ডিটেকটিভ বলে গাল পাড়ে। এনিওয়েজ, ইটস ভেরি গুড। আমার তদন্ত করার উৎসাহটা না আরো বেড়ে গেল, বুঝলে? এখন খালি মিস টোনারের ওপর অত্যাচার না হলেই হলো। চলো ওয়াটসন, লেটস হ্যাভ ব্রেকফাস্ট। এরপর আমি একটু বেরোবো, খোঁজ খবর নিতে হবে। দুপুর নাগাদ বাড়ি ফিরল হোমস। তার হাতে একতারা কাগজ, তাতে অনেক কিছু লিখে হোমস বলল, বুঝলে ওয়াটসন, মিস টোনারের মা যে উইল করে গেছেন তা দেখে এলাম। আগে 1 বছরে আয় ছিল ওনাদের 1100 পাউন্ড, এখন 750 পাউন্ড। বিয়ে হলে হার ইচ ডটার উইল গেট 250 পাউন্ড। অর্থাৎ 2 মেয়ে পাত্রস্থ হলে
ডক্টর রয়লাটের ভাঁড়ে কি থাকে? মা ভবানী, তাই তো? নাও হে ওয়াটসন, এবারে ওঠো। সকালের কাজটা বৃথা যায়নি, বুঝলে? এবার শুরু হোক আমাদের বিকেলের কাজ। আর হ্যাঁ, সঙ্গে রিভলভারটা নিও কিন্তু। যে লোক কথায় কথায় লোহার ডান্ডা বাঁকায়, তার সঙ্গে রিভলভার নিয়েই কথা বলা ভালো। স্টোকমোরানে পৌঁছে দেখলাম মিস টোনার আমাদের জন্যে বাড়ির বাইরে পায়চারি করছেন। হোমসকে দেখেই সাগ্রহে বললেন, ডক্টর রয়লাট লন্ডনে গেছেন, ফিরতে সন্ধে হবে। উই নো মিস টোনার, উই মেট হিম টুডে মর্নিং। সমগ্র ঘটনা এরপর খুলে বলল হোমস। পর মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেলেন মিস টোনার। সাংঘাতিক ধড়িবাজ তো, পিছু নিয়েছিলেন নাকি? ঘাবড়াবেন না মিস টোনার, ওর চাইতেও ধড়িবাজ লোক এখন ওরই পেছনে লেগেছে। বেশি বাড়াবাড়ি করলে আপনাকে আপনার মাসির কাছে রেখে আসবো। এখন চলুন ঘরটা দেখে আসি। সুপ্রাচীন প্রাসাদের প্রায় সবটাই পুরোপুরো অবস্থায় পৌঁছেছে। একদিকে বাসোপযোগী একটা অংশে রাজমিস্ত্রির কাজ চলছে, ভাড়া বাঁধা, কিন্তু মিস্ত্রি নেই। একটা বারান্দার উপর পাশাপাশি 3টে ঘর। শেষের ঘরটায় দেওয়াল ভাঙা। হোমস সে ঘরে গেলেন না। যে ঘরে মিস্টার ওনার রাত কাটিয়েছেন সেই ঘরের লনের দিককার জানলার লেন্স দিয়ে পরীক্ষা করলো অনেকক্ষণ। ভেতর থেকে হুড়কো দিয়ে খড়খড়ি আটকানোর পর বাইরে থেকে অনেক চেষ্টা করেও সেটা খুলতে পারল না। হোমস বলল, আপনার শোবার ঘরটা মেরামত না করলেই কি চলছিল না মিস টোনার? কোনো দরকার ছিল না, কিন্তু আমার তো মনে হয় উনি ওই ইচ্ছা করেই আমাকে মাঝের ঘরে সরিয়েছিলেন। দেন লেটস গো, ঘরের ভেতরে গিয়ে দেখা যাক। ঘরটা সাদাসিধে, বহু পুরনো দেওয়াল, আসবাবপত্র মামুলি। দেওয়াল ঘেঁষা একটা সরু খাট, সিন্দুক, ড্রেসিং টেবিল, চেয়ার। এক কোণে বসে তীক্ষ্ণ চোখে সব কিছু যেন মনের পর্দায় এঁকে নিতে লাগলো হোমস। বিছানার পাশে একটা দড়ি ঝুলছিল কড়িকাঠের কাছ থেকে। ঝুমকো প্রান্ত লুটিয়ে পড়েছে বালিশে। এই দড়িটা কিসের? ঘন্টার ওটা, হাউসকিপারের ঘর পর্যন্ত গিয়েছে। এই ঘরের সবকিছুই তো দেখছি ঘুণ ধরা। দড়িটা সেই তুলনায় অনেক নতুন মনে হচ্ছে তো। এই তো বছর 2 হলো লাগানো হয়েছে। আপনার বোন বলেছিল বলে লাগানো হয়েছিল কি? না না, জুলিয়া মোটেই চাইনি। ঘন্টা টেনে ফরমাশ করা আমাদের ধাতে নেই, কাজকর্ম নিজেরাই তো করি। দাঁড়ান, লেট মি চেক দ্য ফ্লোর। বলে আতস কাচ হাতে মেঝের উপর উপুড় হয়ে পড়ল হোমস। খুঁটিয়ে খুঁটিয়ে মেঝে পর্যবেক্ষণ করলো নিমগ্ন চিত্তে। মেঝের প্রত্যেকটা ফাটা, দেওয়ালের তক্তা তন্ন তন্ন করে দেখার পর গেল খাটের কাছে। স্থির চোখে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর চোখ বুললো দেওয়ালের উপর থেকে নিচ পর্যন্ত। সর্বশেষে ঘন্টার দড়ি ধরে মারল টান। টেনেই বলল, আরে দিস ইজ ফেক। কথাটি শুনে মিস টোনার যেন বিশ্বাসই করতে পারছিলেন না। তার মনেও প্রশ্ন এলো, তবে কি সত্যি সেটা বাজছে না? বাজবে কি করে মিস টোনার? তারের সঙ্গে বাঁধা থাকলে তো বাজবে। ভেরি ইন্টারেস্টিং। নিজেই দেখুন না, হাওয়া যাতায়াতের জন্য আপনার ঘুলঘুলির ঠিক ওপরে হুকের সঙ্গে বাঁধা রয়েছে দড়িটা। কথাটা শোনা মাত্রই মিস টোনার হঠাৎ মনে করে দেখলেন যে সত্যিই তো এতদিন তিনি কখনোই লক্ষ্য করেননি যে এই দড়িটা প্রকৃতপক্ষেই কার্যকর কি না। উপরন্তু পুরো ব্যাপারটাই মিস টোনারের বড্ড অদ্ভুত লাগলো। অদ্ভুত বলে অদ্ভুত, আরও স্ট্রেঞ্জ ব্যাপার আছে এ ঘরে। যেমন ধরুন, এমন বোকা রাজমিস্ত্রি কেউ কখনো দেখেছেন যে হাওয়া যাতায়াতের জন্য পাশের ঘরের দেওয়ালে ভেন্টিলেটর বানায়? একই মেহনতে তো খোলা বাতাস আনা যেত যদি ভেন্টিলেটরটা বানানো হতো বাইরের দেওয়ালে, তাই না? ওটাও তো রিসেন্ট তৈরি করা হয়েছে। যখন ঘন্টার দড়িটা এসছে তখন তো। এবার মিস টোনার স্বীকার করলেন সত্যি সেই সময় কিছু রদবদল করা হয়েছিল। ভেরি ইন্টারেস্টিং ইন্টারচেঞ্জ মিস টোনার। 1 নম্বর, আপনার দামি ঘন্টার দড়ি
এটা ধোঁকা দেওয়ার জন্য। আর 2 নম্বর, এমন একটা ভেন্টিলেটর যা ভেন্টিলেটরের কাজই করে না। এবার পাশের ঘর নিয়ে একটু রিসার্চ করা যাক। ডক্টর রয়লেটের ঘরখানা একটু বড়, কিন্তু আসবাবপত্র একই রকম সাদাসিধে। ক্যাম্প খাট, কাঠের তাক ভর্তি বই, বেশিরভাগই যন্ত্রশিল্প সম্পর্কিত। বিছানার পাশে একটা আর্মচেয়ার, দেয়ালের পাশে একটা কাঠের মামুলি চেয়ার, একটা গোল টেবিল, একটা বড় লোহার সিন্দুক। চুলচেরা চোখে তন্ময় হয়ে প্রতিটি বস্তু দেখল হোমস। সিন্দুকে আঙুল ঠুকে বলল, কি আছে এতে? সৎ বাবার ব্যবসার কাগজপত্র আছে। আপনি কখনো ভেতরে দেখেছেন? অনেক বছর আগে দেখেছিলাম ওটা আমি। কাগজের ঠাসা ছিল। ভেতরে বেড়াল টেড়াল নেই তো? এই কথার সাপেক্ষে মিস টোনারের কৌতূহলী চোখ দেখে হোমস ডালার উপর এক ডিশ দুধ দেখিয়ে বললেন, এই জন্য বললাম মিস টোনার। বিড়াল তো নেই, তবে চিতা আর বেবুন আছে। তা বটে, চিতা আছে, বেড়ালেরই জাত, কিন্তু দুধে তো তার রুচি নেই। বলতে বলতে কাঠের চেয়ারটার সামনে হাঁটু গেড়ে বসে চেয়ার পর্যবেক্ষণে মন প্রাণ ঢেলে দিল হোমস। খানিক পরে উঠে দাঁড়িয়ে পকেটে লেন্স ঢুকিয়ে হোমস বলল, থ্যাংক ইউ, সব বোঝা গেছে। আরে 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 আরে, অ্যানাদার ইন্টারেস্টিং ম্যাটার। যা দেখে তাজ্জব হলো শার্লক হোমস তা একটা কুকুর মারার ছোট্ট চাবুক, যেটা ঝুলছে বিছানার কোণে। ডগায় একটা ফাঁস লাগানো। ওয়াটসন, কিছু বুঝলে? মামুলি চাবুক তো, কিন্তু ফাঁস বাঁধা কেন সে তো বুঝতে পারছি না। খালি ওই চাবুকের ফাঁস বাঁধা জায়গাটা মামুলি ঠেকছে না, তাই তো? দুনিয়াটা বদমাশ লোকে বোঝাই হয়ে যাচ্ছে হে। তারপর ধরো ওয়াটসন, যদি কোনো ডক্টর এবং ডক্টরের মতো বুদ্ধিমান লোক যদি পাপ কাজে নামে, তাহলে তার মতো নটোরিয়াস কিন্তু আর কেউ হয় না। মিস টোনার, চলুন এবার লনে যাওয়া যাক। মুখখানা অন্ধকার করে অনেকক্ষণ লনে পায়চারি করলো হোমস। তারপর বলল, মিস টোনার, আমি যা বলবো আপনাকে তাই করতে হবে, অন্তত আজকে। রাজি তো? আপনার হাতেই তো নিজেকে আমি ছেড়ে দিয়েছি। থ্যাংক ইউ। দেন আজকে আপনি রাত কাটাবেন আপনার পুরনো ঘরে, আর আমরা রাত কাটাবো আপনার ঘরে। মিস টোনার আর আমি দুজনেই অবাক হয়ে গেলাম। হোমস বলল, ওই শীষের শব্দটা কি আমি জানতে চাই মিস টোনার। এনিওয়েজ, ওটাই গ্রামের সরাইখানা তো? মিস টোনারের সম্মতি প্রকাশে হোমস আবার জিজ্ঞেস করল, ওই মোটেল রুম থেকে আপনার ঘরের জানলাটা দেখা যায় তো? হ্যাঁ, যায়। ওকে মিস টোনার, দেন ভালো করে শুনুন। ডক্টর রয়লেট ফিরে আসার পর আপনি মাথা ধরার অছিলায় আপনার ঘরে ঢুকে পড়বেন। যখন বুঝবেন উনি শুয়ে পড়েছেন, জানলা খুলে বাতিটা পাশে রাখবেন, যাতে সংকেত আলোটা আমরা দেখতে পাই। তারপর দরকারি জিনিসপত্র নিয়ে আপনার পুরনো ঘরে চলে যাবেন, কেমন? এবার মিস টোনার হোমসের হাত স্পর্শ করে তাকে জিজ্ঞেস করে যে হোমস সত্যি তার বোনের মৃত্যু সন্ধান করতে পেরেছে কিনা। প্রত্যুত্তরে হোমস জানায়, করেছি। এরপর যখন মিস টোনার জিজ্ঞেস করেন যে আদেও তার বোন ভয়ে মারা গেছিল কিনা, তখন হোমস বলেন, নো নো মিস টোনার, তবে আরো স্পষ্ট হোক কারণটা, আমি তারপর বলবো। চলে এলাম সরাইখানায়। উপরতলায় এমন একটা ঘর বেছে নিলাম যেখান থেকে জীর্ণ প্রাসাদে মিস টোনারের ঘরটা দেখা যায়। বৈঠকখানার ঘরে আলো জ্বলে উঠল ডাক্তার রয়লেট ফিরে আসার পরেই। ভদ্রলোক যে ভয়ঙ্কর রেগে আছেন তা দূর থেকেই বোঝা গেল। গেট খুলতে একটু দেরি হচ্ছিল গারোয়ানের, তাতেই এই মারে কি সেই মারে ভাব দেখা গেল তার মধ্যে। সেই সঙ্গে বাঁচ খায় চিৎকার। অন্ধকারে ঘরের জানলায় বসে বসে এসব দেখছি। এমন সময় হোমস বললে, ওয়াটসন, আজকের অভিযানে বিপদ আছে হে। তোমাকে নিয়ে যেতে মন চাইছে না যে। বিপদ? কিসের বিপদ? আমিও যা দেখছি তুমিও তো তাই দেখছো।
তাহলে? ভেন্টিলেটরটা ভালো করে দেখেছো? কি বলছো হোমস? ওই ছোট্ট একটা ফুটো দিয়ে তো সামান্য একটা ইঁদুর পর্যন্ত ঢুকতে পারবে না। মাই ডিয়ার ওয়াটসন, আমি এখানে আসার আগেই জানতাম যে ওই রকম একটা হোল আছে। বাট মাই ডিয়ার হোমস, আরে ওয়াটসন, এটা বুঝছো না কেন? যদি হোল না থাকতো তাহলে নিজের ঘরে বসে জুলিয়া পাশের ঘরে চুরুট খাওয়ার গন্ধ পেতেন কি করে? কিন্তু তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? লেট মি এক্সপ্লেন। ভেন্টিলেটর তৈরি হলো, দড়ি ঝোলানো হলো, মানে ডামি দড়ি, আর বিছানায় শুয়ে একটি মেয়ে মারা গেল। 3টে ঘটনার যোগসূত্র কি বিচিত্র নয়? 3টে ঘটনার মধ্যে কোনোটাতেই কোনো যোগসূত্র আছে বলে আমার মনে হচ্ছে না। তুমি বেডটা ভালো করে দেখেছিলে তো ওয়াটসন? না না। ওয়াটসন, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই বেডটার 4টে পায়ায় কিন্তু মেঝেতে আটা, অর্থাৎ তুমি ইচ্ছা করলেও নিজেকে সরিয়ে রাখতে পারবে না। ওই ডামি ঘন্টার দড়ির তলাতেই তোমাকে রাখতে হবে বেডটাকে। বুঝতে পারছো ওয়াটসন? হোমস হোমস, একটা একটা সাংঘাতিক ক্রাইমের গন্ধ পাচ্ছি আমি। একটু একটু বুঝতে পারছি কি বলতে চাইছো। তাহলে কি বললাম ওয়াটসন? দেখো, ডক্টরদের বিদ্যেও থাকে, বুদ্ধিও থাকে, আর তারা যদি ক্রাইমে নামে না, তাদের চেয়ে বড় ক্রিমিনাল কিন্তু আর হয় না। এনিওয়েজ, এখন ওসব কথা থাক, চলো একটু তামাক খাওয়া যাক। রাত 9টায় অন্ধকার গ্রাস করলো জীর্ণ সৌধকে। 11টায় একটা উজ্জ্বল আলো দেখা গেল অন্ধকারে। তড়াক করে লাফিয়ে উঠল হোমস। ওয়াটসন ওয়াটসন, সংকেত চলে এসছে। ঠিক মাঝের ঘরেই আলো জ্বলছে। লেটস গো। বাগানে পৌঁছে জুতো খুলে পা টিপে টিপে কিছু দূর যেতেই গাছের মধ্যে বিকলাঙ্গ শিশুর মতন কি একটা সরাক করে নেমে মাঠের উপর খানিকক্ষণ গড়াগড়ি দিয়ে ফের স্যাঁত করে মিলিয়ে গেল গাছের আড়ালে। দারুণ চমকে উঠলাম আমি। সবলে আমার হাত খামচে ধরল হোমস। কিছুক্ষণ পরেই নিঃশব্দে হেসে বলল, বেবুন। তা বেবুন তো বুঝলাম, চিতাও তো আছে। ভাবতেই গাটা হিম হয়ে গেল। ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে তবে নিশ্চিন্ত হলাম। খড়খড়ি বন্ধ করলো হোমস। নিজে বসলো বিছানায়। পাশে মোমবাতি আর দেশলাই, হাতে একটা সরু বেত। আমি বসলাম চেয়ারে, হাতে রিভলভার। বাতি নিভিয়ে দিল হোমস। অন্ধকার, কোথাও একটুও আলোক রশ্মি নেই। দূরের গির্জায় 15 মিনিট অন্তর অন্তর বাজছে ঘন্টা। খড়খড়ির বাইরে একবার চাপা খড়খড় আওয়াজ শুনলাম, অর্থাৎ চিতাবাঘটা সত্যিই টহল দিচ্ছে বাগানে। ওয়াটসন, একটা কথা মাথায় রাখবে, আমরা কিন্তু এই ঘরে কেউ কোনো কথা বলবো না। ইভেন আমরা একে অপরকে কিন্তু গায়ে হাত দিয়েই ডাকবো। অ্যান্ড সরি বন্ধু, এখন তামাক খাওয়া চলবে না। ক্লিয়ার? আমি ঘাড় নেড়ে শার্লককে সম্মতি জানালাম। এক অজানা আশঙ্কা যেন আমাকে ভর করল। এরপর কতক্ষণ এভাবে কেটে গেছে জানি না। নিস্তব্ধ ঘরে আমার দু চোখে তন্দ্রা নেমে আসছিল। হঠাৎ শার্লকের খোঁচায় নড়ে চড়ে বসলাম। তখন রাত 3টের ঘন্টা বাজছে। আচমকা ভেন্টিলেটরে যেন আলোর ঝিলিক দেখলাম। সেই সঙ্গে নাকে ভেসে এলো পোড়া তেল আর ধাতু তেতে ওঠার গন্ধ, অর্থাৎ চোরা লণ্ঠন জ্বলছে পাশের ঘরে। হাঁটা চলার মৃদু শব্দ কানে ভেসে এলো। তারপর আধ ঘন্টা আর কোনো শব্দ নেই। পোড়া গন্ধটা কিন্তু বেড়েই চলেছে। এর ঠিক পরেই একটা নতুন শব্দ শুনলাম। শোঁ শোঁ করে এক নাগারে যেন স্টিম বেরিয়ে যাচ্ছে কেটলি থেকে। শব্দটা কানে যেতেই হোমস বিছানা থেকে ছিটকে ফস করে দেশলাই ঘষে সপাং সপাং করে বেত হাঁকিয়ে চললো তৈরিটার উপর। সেই সঙ্গে চেঁচাতে লাগলো আতঙ্কে বিহবল কণ্ঠে, ওয়াটসন ওয়াটসন, দেখেছো দেখেছো ওয়াটসন? কি দেখবো আমি? হঠাৎ আলো জ্বালানোয় চোখ ধাঁধিয়ে গেছিল আমার, কিন্তু একটা চাপা শীষের শব্দ ভেসে আসছিল কানে। তারপরেই ওইভাবে পাগলের মতন বেত মারা। সেই সময় চোখ পড়ল হোমসের মুখের চেহারায়। আতঙ্কে, ঘৃণায়, বিভীষিকায় পাণ্ডুবর্ণ সে মুখ যেন চেনাই যায় না। মার বন্ধ করে ভেন্টিলেটরের দিকে চেয়েছিল হোমস।
আচমকা নিশীথ রাতের নৈশব্দ খান খান করে জাগ্রত হলো একটা অতি ভয়াবহ আর্ত চিৎকার। জীবনে এমন রক্ত জমানো মরণ হাহাকার আমি আর শুনিনি। ক্রমশ পর্দা পড়তে লাগলো চিৎকারের। আর তীব্র যন্ত্রণা, নিঃসীম আতঙ্ক আর অপরিসীম ক্রোধ মিলেমিশে একাকার হয়ে গেল সব শেষের বুক ফাটা চিৎকারটার মধ্যে। লোমহর্ষক সে চিৎকার শুনে নাকি গাঁয়ের সবাই বিছানায় উঠে বসেছিল। গাঁয়ের বাইরেও অনেকের ঘুম ছুটে গেছিল। অবর্ণনীয় সেই চিৎকার সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে অবশ করে তুলল আমাদের চিত্ত। ফ্যাল ফ্যাল করে মুখ চাচাই করতে লাগলাম আমি আর হোমস। আস্তে আস্তে প্রতিধ্বনির রেশ মিলিয়ে এলো দূর, আরো দূরে। আবার টুটি টেপা নৈশব্দ চেপে বসলো নিশীথ রাতের বুকে। আমি রুদ্ধশ্বাসে বললাম, হোমস, এই আবার কি? সব শেষ। চলো ডক্টর রয়লেটের ঘরে। রিভলভারটা নাও কিন্তু। গম্ভীর মুখে বাতি জ্বালল হোমস। করিডোর পেরিয়ে দুবার ধাক্কা মারল দরজায়, সাড়া এলো না। তখন হ্যান্ডেল ঘুরিয়ে ভেতরে ঢুকলো হোমস। ঠিক পেছনে উদ্ধত পিস্তল হাতে আমি। দেখলাম এক অসাধারণ দৃশ্য। দেখলাম টেবিলের উপর জ্বলছে একটা আধার লণ্ঠন। শাটারটা অর্ধেক খোলা। তীর্যক রশ্মি দেখা গিয়ে পড়েছে পাল্লা সিন্দুকের উপর। টেবিলের পাশেই চেয়ারে বসে ডাক্তার রয়লেট। পরনে ধূসর লম্বা ড্রেসিং গাউন, নগ্ন গোড়ালি দেখা যাচ্ছে তলার দিকে, পায়ের লাল তুর্কি চটি। বিকেলবেলা ফাঁসওয়ালা যে চাবুকটা দেখে অবাক হয়ে গেছিলাম, কোলের উপর রয়েছে সেই চাবুকটা। চিবুক উপরে তোলা, ভয়াবহ আড়ষ্ট চাহনি নিবদ্ধ কড়িকাঠের দিকে। আর তার কপাল ঘিরে একটা অদ্ভুত হলদে পটি, ছিট ছিট বাদামি দাগ দেওয়া ডোরা কাটা পটি। খুব আঁট করে যেন মাথায় বেড় দিয়েছে বিচিত্র সেই পটি। আমরা ঘরে ঢুকলাম। ডাক্তার কিন্তু নড়লেন না, কথাও বললেন না। স্পেকেলড প্যান্ট ওয়াটসন, সেই স্পেকেলড প্যান্ট। এক পা এগিয়েছিলাম আমি, অমনি নড়ে উঠল মাথার আশ্চর্য পাগড়ি। সরসর করে খুলে যেতে লাগলো বের, এবং চুলের মধ্যে থেকে বেরিয়ে এলো চ্যাপ্টা রিতনের মতন একটা মাথা। ঘাড় মোটা, গা ঘিনঘিনে একটা সরীসৃপ। চেঁচিয়ে উঠল হোমস, ওয়াটসন, ওয়াটসন, সাবধান কিন্তু। হ্যাঁ, এই সেই অ্যাডাস সাপ। বাদায় থাকে, ভারতবর্ষের সবচেয়ে বিষধর সরীসৃপ। ছোবল মারার 10 সেকেন্ডের মধ্যে অক্কা পেয়েছেন ডক্টর। নিজের ফাঁদেই শেষ পর্যন্ত পড়তে হলো ওনাকে। অন্যের বুকে ছুরি মারতে গেলে না, সেই ছুরি নিজের বুকেই বেঁধে। যাকে এখন ডেরায় পাঠানো যাক সরীসৃপ মহাপ্রভুকে। তারপর মিস টোনারকে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়ে উই উইল ইনফর্ম দ্য পুলিশ। ঝট করে ডাক্তারের কোল থেকে ফাঁস দেওয়া চাবুক তুলে নিয়ে হোমস অ্যাডারের গলায় ফাঁস আটকে টেনে নিয়ে গেল সিন্দুকের মধ্যে, বন্ধ করে দিল পাল্লা। বাড়ি ফেরার আগের মুহূর্তে হোমস মিস টোনারকে ডেকে বললেন, উইশিং ইউ দ্য বেস্ট মিস টোনার। ভালো থাকবেন। আপনার ভবিষ্যৎ জীবনের জন্য আমাদের তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ মিস্টার হোমস। আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ দেব তার ভাষা নেই আমার কাছে। পরের দিন বাড়ি ফেরার পথে হোমস যা বলল তাই। অ্যাকচুয়ালি ওয়াটসন, জিপসি আর ওই ব্যান্ডের কথা শুনে গোড়া থেকেই আমি একটা ভুল ধারণা করেছিলাম। শুধু ওই একটা ব্যাপার ছাড়া, বুঝলে, ওই ভেন্টিলেটরটা কিন্তু চোখ খুলে দিল আমার। জানলা দিয়ে যখন কিছুই ঢোকা সম্ভব নয়, তখন বুঝলাম ভেন্টিলেটরের ফুটো দিয়ে এমন কিছু বেরিয়ে আসে। বিছানা পর্যন্ত যাকে নামাবার জন্যই ওই ডামি দড়িটা কিন্তু ঝোলানো হয়েছে। ভারতবর্ষের ভয়ানক জীবজন্তু পোষার শখ আছে ডক্টর রয়লেটের। সেটা শুনে আমার সন্দেহ ঘনীভূত হলো। রাসায়নিক পরীক্ষায় ধরা যায় না এমন বিষ যদি শরীরে ঢোকানো যায়, তাহলে মৃত্যুর কারণও তো ধরা পড়বে না, তাই না?
ছোবল দেওয়ার জন্য ছোট্ট দুটো ফুটো অনেকেরই নজর এড়িয়ে যাবে। তাই উনি শীষ দিতেন সাপটাকে ডেকে নেবার জন্য। ইভেন দুধের লোভও দেখানো হতো। কিন্তু ঘুমের ঘোরে সাপের লেজে পা দিলে কামড় তো একদিন খেতেই হবে, তাই না? যাই হোক, এই সিদ্ধান্ত মাথায় নিয়ে ঢুকলাম ডক্টরের ঘরে। চেয়ারটা পরীক্ষা করলাম, দেখলাম ডক্টর তাতে উঠে দাঁড়ান, নইলে তো ভেন্টিলেটরের নাগাল পাবেন না। ওই ফাঁসওয়ালা চাবুক, লোহার ট্রাঙ্ক আর দুধ দেখে তো কোনো সন্দেহের অবকাশই রইল না আমার। আর ওই আওয়াজটা, যেটা ওই ঝনঝন ঝনাত করে আওয়াজটা হচ্ছিল, ওইটা লোহার সিন্দুকের ডালা বন্ধ করার আওয়াজ। সরীসৃপকে সিন্দুকে চালান করে সিন্দুক বন্ধ করছিলেন ডক্টর। সাপের ফোঁস শব্দ শুনেই বেত মেরে ভাগিয়ে দিলাম, যার কাছ থেকে এসছে তার কাছেই। মার খেয়ে ফিরে যাবার সময় ডক্টর রয়লাটকেই সামনে পেয়েছে, তাই তাকেই ছোবল মেরেছে অ্যাডার সাপ। সুতরাং পরে হয়তো কোনোদিন লোকে বলবে যে আমি হয়তো ডক্টর গ্রাইমসি রয়লাটের মৃত্যুর কারণ। বাট ট্রাস্ট মি ওয়াটসন, আমার তার জন্য কোনো দিন সামান্যতম খারাপ লাগবে না। অপরাধ হয়তো এইভাবেই নিজের জালেই জড়িয়ে পড়ে। হয়তো সব সময় নয়, তবে পাপ চাপা থাকে না, কখনোই নয়। শুনছিলেন আজকের গল্প স্যার আর্থার কোনান ডয়েলের দ্য অ্যাডভেঞ্চার অফ দি স্পেকেল প্যান্ট। আজ গল্প পাঠে এবং ওয়াটসনের চরিত্রে আমি রেজ, শার্লক হোমসের চরিত্রে সুমন, হেলেন স্টোনারের চরিত্রে পিয়ালি, জুলিয়া স্টোনারের চরিত্রে নেহা এবং ডক্টর রয়লেটের চরিত্রে অনির্বাণ। পরিবেশনার জন্যে গল্পের অডিও রূপান্তর করেছেন সুমন। আজ সমগ্র গল্প পরিচালনায় সুমন। গল্পের সাউন্ড, মাস্টার মিক্সিং, বিজিএম রেজ। গল্পের পোস্টার ডিজাইনিং রেজ। টিম ম্যানেজমেন্ট ঋষিকেশ। প্রত্যেকবারের মতোই আমরা উৎসুক থাকব আপনাদের উত্তরের, যে আজকের গল্প আপনাদের কেমন লাগলো সেটা আপনারা জানাতে পারেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডিতে, অথবা আমাদের কমেন্ট বক্সে। জানাতে ভুলবেন না। শেষ হলো আজকের পরিবেশ।